শীতকাল মানেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া, সেটা কাছে হোক বা দূরে। গত রবিবার 10ই ডিসেম্বর আমরা গেছিলাম পাতরা, পশ্চিম মেদিনীপুরে। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 6:45। পাতরা আমার বাড়ি থেকে 156 কিলোমিটার। আমরা একটা টেম্পো ট্রাভেলার 26 সিটারে 25 জন মিলে হই হই করতে গেছিলাম। মাঝে কোলাঘাটে চায়ের বিরতি ছিল। যেহেতু অনেক দূরে জার্নি, তাই একটু ব্রেক না নিলে হয় না। আর চা তো সবার ভীষণ ভীষণ প্রিয়, চা ছাড়া তো কেউ চলতেই পারে না, যদিও বা আমি চা খাই না, পান করি না। তো সবাই ভীষণ খুশি হয়ে চাটা খাচ্ছে, আর ব্রেকফাস্টটা গাড়িতেই দেয়া হয়েছিল। ব্রেকফাস্টে ছিল একটা বার্গার, একটা মাফিন, একটা মাজা আর মিষ্টি সুপ। তাতেই সবাই আমাকে ধরে মারতে মারতে আসে যে এত ভারী খাবার খাওয়া যায় না, এর থেকে একটু হালকা খাবার করবি। ঠিক আছে, মাথায় রইল। আমরা 156 কিলোমিটার প্রায় অতিক্রম করে পৌঁছে গেছি। এটি হলো ইয়াসিন পাঠানের হোমস্টে। পাঠানজিকে প্রায় সবাই চেনে, ভীষণ গুণী একজন মানুষ। আমরা এখানে পৌঁছে একটু চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। পশ্চিম মেদিনীপুরের এক অখ্যাত গ্রাম পাতরা, যাকে অনেকেই বলে মন্দিরময় পাতরা, কারণ এই গ্রামে যত্রতত্র ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির। অনেকেই এই মন্দির গ্রাম পরিদর্শন করে ফেলেছেন, আবার কেউ যাবো করে এখনো গিয়ে উঠতে পারেননি। তো আমার রিকোয়েস্ট রইল, অন্তত একবার গিয়ে ঘুরে আসুন। কাঁসাই নদীর তীরে সুন্দর সবুজ এই পাতরা গ্রাম। ইয়াসিন পাঠান মহাশয়ের আপ্রাণ চেষ্টায় ও সোশ্যাল মিডিয়ার দৌলতে পাতরা এখন পশ্চিমবঙ্গের দর্শনীয় জায়গাগুলির মধ্যে একটি স্থান করে নিয়েছে। পাতরায় বহু মন্দির ছিল, এখন 34টি মন্দিরের 28টি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বহু মন্দির কাঁসাই নদীর গর্ভে তলিয়ে গেছে। কাঁসাই নদীর প্লাবনের ফলে পলি জমে পুরো অঞ্চলটা ভরাট হয়ে গেছে। নদীর তীরের মন্দিরগুলো সেই পলি তুলে বের করা হয়েছে এবং কয়েকটি মন্দিরের বেদি মাটির নিচে রয়েছে। এখানে আছে নাট মন্দির, কাছারি বাড়ি, রাসমঞ্চ, ঠাকুর দালান, নহবতখানা, শিব মন্দির, শীতলা মন্দির, দুর্গা মন্দির। নদীর তীরে রাস্তার দক্ষিণ দিকে পঞ্চরত্ন মন্দির। এটি পাতরা ঢুকতে একেবারে প্রথমে পড়ে, একা বিচ্ছিন্ন একটি মন্দির, তবে এটিতে পুজো হয়ে থাকে। দরজায় তালা ঝোলানো, আর কিছুটা দূরে রাস্তার ধারে গেলেই ডান দিকে আর বাম দিকে বেশ কিছু মন্দির দেখা যায়। পাতরা শিব মন্দিরের সামান্য দূরেই অবস্থিত জমিদার মজুমদার বংশের প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক দুর্গা মণ্ডপ। যদিও মন্দিরের ছাদটি বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে একসময় এই মন্দিরটি সমতল ছাদের দালান মন্দির ছিল। কি বিশাল বিশাল মাকড়া পাথরের টুকরো দিয়ে এই অসাধারণ স্থাপত্যের মন্দিরটি নির্মাণ হয়েছিল, না দেখলে বিশ্বাসই হবে না। কাঁসাই নদী, যার প্রাচীন নাম কপিসা, তার তীরেই রতনচক বা পাতরা গ্রাম। আগের নাম ছিল দেবগ্রাম। পাতরা নাম নিয়ে অনেক মতবাদ রয়েছে। বাংলা বিহার উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁ বিদ্যানন্দ ঘোষালকে 1732 সালে রতনচক পরগনার খাজনা আদায়ের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তিনি দিন দিন সেই খাজনার অর্থে ধনী হতে থাকেন এবং পাতরায় বহু মন্দির স্থাপন করতে থাকেন। আলীবর্দী খাঁ খবর পান যে বিদ্যানন্দ ঘোষাল রাজস্ব আদায়ের টাকা হিন্দু মন্দির নির্মাণ করে ব্যয় করছেন। নবাব রেগে গিয়ে তাকে পদচ্যুত করে বন্দি করেন এবং হাতির পায়ে পিষে মারার নির্দেশ দেন। কিন্তু মৃত্যুদণ্ডের দিন পাগলা হাতি তাকে কিছুতেই পা দিয়ে পিষল না। মাউতের শত চেষ্টা
ব্যর্থ করে দাঁড়িয়েছিল। তা দেখে নবাব বিদ্যানন্দের সততার পরিষ্কার পরিচয় পেয়ে তাকে মুক্ত করে দিলেন এবং রতনচকের জমিদারি পুনরায় ফিরিয়ে দেন। তারপর থেকে বিদ্যানন্দ নতুন উদ্যমে আবার মন্দির নির্মাণ শুরু করেন। পরবর্তীকালে বিদ্যানন্দ ঘোষালের পরিবার থেকে মজুমদার ও বন্দ্যোপাধ্যায় প্রভৃতি পরিবারের সৃষ্টি হয়। তারা শহরে চলে যাওয়ার পর পাতরা তার গুরুত্ব হারিয়ে বন জঙ্গলে ঢাকা পড়ে যায়। বিদ্যানন্দ ঘোষালের হাতির পা থেকে বেঁচে যাওয়া অর্থাৎ পা উদ্রা থেকে কালক্রমে অপভ্রংশ রূপ পাতরা হয়েছে। আবার কেউ কেউ বলেন কাঁসাই নদীর তীর ছিল পাথরে পরিপূর্ণ, তাই এই স্থানের নাম পাতরা। রাস্তার ডান দিকে আছে একটি নবরত্ন মন্দির, দারুণের গঠনশীল, সামনে থাম দেয়া, সেগুলি খুব নকশা করা। টেরাকোটার কাজ লক্ষণীয়, তবে এই মন্দিরে পুজো হয় না। এই মন্দিরটি মা ও ছেলের বিবাদের অভিষেক থেকেই বজ্রঘাত অভিশপ্ত, তাই কোনোদিনই পুজো হয়নি। মন্দির সংলগ্ন কয়েকটি কক্ষ আছে, সম্ভবত এখানে পুরোহিতরা থাকতেন। রাস্তার একধারে আছে একটি ছোট্ট রাসমঞ্চ, যা প্রদীপ মঞ্চ। রাস্তার বাম দিকে আছে নাট মন্দির, পঞ্চরত্ন শিব মন্দির, সারি দেয়া তিনটি এক রত্ন শিব মন্দির। এছাড়া আরও কয়েকটি শিব মন্দিরের দূরে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। আমরা এই মন্দিরগুলি দেখে গ্রামের ভিতরে এগিয়ে গেলাম। কাঁসাই নদীর ধার দিয়ে এই রাস্তা গেছে, বেশ ভালো লাগছে। পাশে নদীর বয়ে চলেছে আর আমরা ধীরে ধীরে হাঁটতে থাকছি। গ্রামের ভিতরে রাস্তাটা বেশ সুন্দর। অনেকদিন পরে দেখলাম ধানের গাদা। হঠাৎ দেখলাম পুজোর মন্ত্র হচ্ছে, কারণ আগে যেসব মন্দির দেখলাম সেখানে কিন্তু প্রায় পুজো হয় না বললেই চলে। এটি একটি শিব মন্দির। শিব মন্দিরে দেখলাম পুজো হচ্ছে। আর এখানে যখন ঝুলন যাত্রা হয়, এই মাঠটাতে ঝুলন যাত্রা হয়, মানে চড়ক মেলা হয়। এবারে আমরা এলাম বন্দ্যোপাধ্যায়দের মন্দিরে। গ্রামের রাস্তা হাঁটতে বেশ ভালো লাগছে, কারোর কোনো পা ব্যথা নেই, কোমর ব্যথা নেই। আর আমাদের সাথে গেছিল ইলাদি, বেশ সুন্দর সুন্দর ছবি তুলছিল। অনেকদিন পরে গ্রামের রাস্তা দেখে না সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেছে। এই রকম পুকুর কতদিন পরে যেন দেখলাম। বন্দ্যোপাধ্যায়দের এই তিনটি পঞ্চরত্ন শিব মন্দির রয়েছে। এখানে নিয়মিত পুজো হয়ে থাকে, শিবলিঙ্গও আছে। তিনটি মন্দির তিনটি সময়কে তুলে ধরে। মন্দিরে দ্বারপালের কেউ লাঠি, কেউ তলোয়ার, তো কেউ বন্দুকধারী। টেরাকোটার কারুকার্যে সমৃদ্ধ মন্দিরগুলি। বিষ্ণুর 10 অবতার, জৈন মূর্তি, তিনটি মন্দিরে 7টি শিবের বিগ্রহ আছে। বেশ কিছুটা আসার পরে দেখলাম ভগ্ন দোতলা অট্টালিকা। এটি ছিল কাছারি বাড়ি, বেশ লম্বা, বাইরে খুব সুন্দর স্তম্ভ বিশিষ্ট প্রাচীর, তাতে কারুকার্য করা। এই কাছারি বাড়িতে যেমন আছে সুড়ঙ্গ, তেমন আছে গোপন কক্ষ, গুপ্তপদও আছে। সিঁড়ি বেয়ে ঘুরে ঘুরে ওপরে ওঠা যায়, কিন্তু কোনো ছাদ নেই। দেওয়ালে আছে কুলুঙ্গি। পুরো বাড়িটি রহস্যে পরিপূর্ণ। গারদ ঘরে অপরাধীদের শাস্তি দেয়া হতো। এই কাছারি বাড়ির সামনে পেছনে রয়েছে কয়েকটি শিব মন্দির, শিবলিঙ্গও আছে। পাশেই আছে একটি অপূর্ব সুন্দর রাসমঞ্চ। এটি 2000 সালে হেরিটেজ মর্যাদা পায়। রাস পূর্ণিমার সময়
রাস উৎসব হতো। জমিদারের পিতলের নয়াচূড়া রথ এখান থেকে টেনে অন্যত্র নিয়ে যাওয়া হতো, আবার এখানে ফিরে আসতো। 1998 সালে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারপারসন প্রণব মুখোপাধ্যায় প্রথম সরকারি 20 লক্ষ টাকা মঞ্জুর করেন। ওই বছরই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2 কোটি টাকা মঞ্জুর করে। 2003 সালে পাতরায় 34টি মন্দির ও সংলগ্ন 25 বিঘা জমি অধিগ্রহণ করে এএসআই। কিন্তু জমির মালিকদের বাধায় 3 বছর সংস্কারের কাজ বন্ধ হয়ে যায়। একটি এনজিও সংস্থা পাতরার এএসআই এর সাথে আইআইটি খড়গপুরের সাথে সম্মিলিতভাবে এই সুন্দর মন্দিরগুলির তত্ত্বাবধানে ব্রতী হয়েছে। যখন সবাই রাসমঞ্চ দেখতে ব্যস্ত, তখন আমি আর গুঞ্জা সাইড দিয়ে একটু বেরিয়ে গেলাম। দেখলাম দূরে ফুলের চাষ হয়েছে, সবজি চাষ হয়েছে। গুঞ্জা তো কখনো এরকম মেঠো পথ দিয়ে কখনো যায়নি, ছোট্ট, সেজন্য ভাবলাম দেখি ওর কেমন লাগে। ভীষণ খুশি, মানে দেখতেই পাচ্ছেন যে গুড়গুড় গুড়গুড় করে কিভাবে হেঁটে যাচ্ছে। মানে ফুলগুলো দেখে ও এত খুশি হয়েছে। আর ওর খুশি দেখে আমিও ভীষণ ভীষণ খুশি হচ্ছিলাম। ওই দূরে দুজন মহিলা বসেছিলেন, তারা ভাবছে এই না ফুল তুললো। কিন্তু সত্যি বলতে কি, আপনারা দেখুন যে গুঞ্জা ফুলের গায়ে হাত দিচ্ছে কিন্তু ফুল তুলছে না। মানে এটা আমার কাছে একটা অন্য রকমের ফিলিংস হলো যে ও কিন্তু ফুল ছিঁড়ছে না। প্রত্যেক বাচ্চাদের দেখা যায় যে ফুল ছেড়ে, কিন্তু ও জাস্ট টাচ করে চলে আসছে, মানে ওটাই ওর আনন্দ। তো এই রকম মাঠের মধ্যে গুড়গুড় করে হেঁটে বেড়াচ্ছে, এটা দেখেই মনটা শান্তি হয়ে যাচ্ছে যে হ্যাঁ, মাটির কাছে ওকে নিয়ে আসতে পেরেছি। ওখান থেকে ঘুরে এবার আমরা যাচ্ছি কাঁসাই নদীর ধারে। ওই যে দূরে নদী দেখা যাচ্ছে, নদীতে বেশ জল আছে এবং রাস্তাটা একটু চড়াই উতরাই টাইপেরই আছে। সাবধানে যেতে হবে, কারণ এখানে একটু ঢালু, তো বয়স্করা মানুষরা যদি যান তো একটু সাবধানে যাবেন। যখন আমরা নদীর ধারে যাচ্ছি, হঠাৎ দেখছি কাশফুল ফুটে আছে। আমরা যতটা জানি যে দুর্গাপুজোর সময় কাশফুল ফোটে। এ কি, এটা দেখে তো সত্যি চোখটা জুড়িয়ে গেল যে এই অসময়ে কাশফুল, কাঁসাই নদীর ধারে কাশফুলে ভর্তি। সে যে কি অপূর্ব দৃশ্য, যতটুকু পেরেছি ক্যামেরায় ক্যাপচার করেছি। কাঁসাই নদীর ধারেই একটি ছোট্ট পার্ক হয়েছে, কাজ চলছে, বেশ সুন্দর। সময় কাটানোর জন্য সত্যি খুব সুন্দর জায়গা। মন্দিরময় পাত্রার নামের সাথে ইয়াসিন পাঠানের নাম বিশেষভাবে জড়িয়ে আছে। আজ পাত্রার জনপ্রিয়তার মূলে তিনি একজন সাধারণ মুসলিম বাড়ির ছেলে ইয়াসিন পাঠান। মাত্র 17 বছর বয়স থেকে আজ পর্যন্ত পাত্রার মন্দিরগুলির সংরক্ষণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চুয়াডাঙ্গা হাই স্কুলের পিয়নের কাজ করে তিনি নিজের বহু অর্থ ব্যয় করে কখনো কলকাতা, কখনো দিল্লি ছুটে চেষ্টা করে যাচ্ছেন এই মন্দিরগুলো কিভাবে সংরক্ষণ করবেন। হাতিহলকা স্কুলের কাছে তার অফিস। যারা পাত্রা ঘুরতে যাবেন অবশ্যই ওনার সাথে দেখা করতে পারবেন। আজ আমাদের খাওয়ার বন্দোবস্ত কোনো হোটেলের নয়, ইয়াসিন পাঠানের বাড়িতেই হচ্ছে। আমরা প্রায় 25 জন গেছিলাম এবং ওনাদের বাড়িতেও বেশ কিছুজন মানুষ রয়েছেন। সব মিলিয়ে বললেন 50 জনের মতো হবে। তো ওই ইয়াসিন পাঠানের যে ওয়াইফ আছেন, এই কাকিমা সব রান্না করেছেন।
খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আমাদের এবং ওনারাও ভীষণ খুশি। একটু ওনার সাথে দেখা করে আসবেন। আমি এবার জানাবো যে আমরা ওনার হোমস্টেতেই উঠেছি। ওনার নাম্বারটা আমাকে দিবেন। মিত্র, হ্যাঁ, আপনার হয়তো পরিচিত, এখানে এসেছিলেন। পাঠানজি আমাদের যেমন খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিলেন, এই বাড়িতেই কিন্তু ওনার 2 না 3টে রুম আছে। তো আমরা 2টো রুমের ভাড়া নিয়েছিলাম। খুবই মিনিমাম রেঞ্জ। আমি পাঠানজির নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। যদি আপনারা কখনো যান তো ফোন করে চলে যাবেন। খাওয়া দাওয়ার থাকার বন্দোবস্তও রয়েছে। থাকা বলতে রেস্ট রুম হিসাবে রয়েছে। এই যে এবারে হচ্ছে পরিবারের মানুষজন খাবেন, সেজন্য কি কি রান্না হয়েছে, মানে প্রচুর রান্না হয়েছে, সেজন্য আমার মনেও নেই, অনেকগুলি আইটেম ছিল। তো যাই হোক, বেশ খাওয়া দাওয়া করে এবং সবাইকে টাটা বাই বাই করে এবার আমরা গোপগড়ের দিকে রওনা দেব। আচ্ছা, কি কি খাওয়া হয়েছে একটু শুনে নেওয়া যাক। শেষ করেছো তুমি, খুব তাড়াতাড়ি শেষ করেছো। তো কি কি খেয়েছো আজকে? প্রচুর জিনিস খেলাম, তরকারি, একদম টাটকা মাছ, চিকেন, সব রান্না অত্যন্ত ভালো হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে চিকেনের মধ্যে আলু, যেটা একদম ঘরের যেরকম রান্না সেরকম। আলুটা পেয়েছি, আচ্ছা দুর্দান্ত খেয়েছি। আচ্ছা, সবচেয়ে বড় কথা রসগোল্লা খেয়েছি আমি। আমার সুগার আছে, আমি আগে কারো কাছে শুনিনি, আমি রসগোল্লা। বাবলিদি ফাঁকিবাজ তো জানোই, কি কি মেনু বলতে পারেনি, তুমি বলো কি কি মেনু। মেনু অসম্ভব ভালো। এখানে ওনাদের বাড়ির নিজের বাগানের এই যে দেখা যাচ্ছে পুঁই শাক ওপর থেকে নামছে, ও মা, ওই পুঁই শাক দিয়ে চচ্চড়ি করেছেন, ডাল, আলু ভাজা, আর একটা শাক হয়েছে ভীষণ ভালো টমেটো ওনাদের এখানকার, পুকুরের মাছ, তারপরে আলু বিন সবজি একটা, চিকেনটা অসম্ভব ভালো হয়েছে, টক দই, রসগোল্লা, সমস্ত রান্না ভীষণ ভালো হয়েছে, খুব ভালো খেলাম। হ্যাঁ, পাঁপড় 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 পাঁপড়টা শেখা ছিল বলে খেতে পেরেছি, সেজন্য দেখলাম তেল নেই, আমার মেয়েকে দিলাম। পাত্রা গ্রামে আসতে হলে মেদিনীপুর শহর বা স্টেশন থেকে বাস বা অটো বা টোটোতে আসতে হবে আমতলা। সেখান থেকে শেয়ারে অটোতে পাত্রা, আবার নিজস্ব গাড়ি নিয়ে অথবা ভাড়া গাড়িতেও এখানে পৌঁছানোর কোনো সমস্যা নেই। এবারে আমরা গোপগড়ে চলে এসেছি। গোপগড়ে এটা হচ্ছে বিশাল বড় একটি পার্ক। এখানে এন্ট্রি ফি 10 টাকা। যেহেতু শীতকাল, তাড়াতাড়ি সন্ধে নেমে আসবে, তাই সবাই মিলে ফটোশ্যুট করতে চলে গেছে। আর আমি কি করব, আমার মেয়ের সাথে সময় কাটাচ্ছি। ওকে কোনো এক মিমি বেলুনটা কিনে দিয়েছে, তো সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এনারা সব ফটোশ্যুট করে এবারে এই দিকে এগিয়ে আসছে। এখানে দেখলাম প্রচুর মানুষজন এসেছে বাচ্চাদের নিয়ে। যেহেতু এটি একটি পার্ক এবং সানডে ছুটির দিনে গেছিলাম, তো সেহেতু প্রচুর ভিড় হয়েছে দেখলাম। এই পার্কের ভিতরে সেভাবে কিন্তু ময়লা হয়নি, কিন্তু আমরা পার্কের অন্য একটা ব্যাক সাইডে গেছিলাম, সেখানে দেখছি গান বাজিয়ে বেশ পিকনিক চলছে এবং সেটাতে চারিদিকে নোংরাও হচ্ছে। তো কর্তৃপক্ষের কাছে আমার আবেদন রইল, এগুলো একটু বন্ধ হওয়া দরকার, কারণ প্রচুর নোংরা দেখলাম। এত সুন্দর একটি জায়গাকে পুরো নোংরা করে রেখে দিয়েছে। এই যে এই জায়গাটাতে দুদিকে পিকনিক চলছে, বিশাল জোরে জোরে গান বাজছে, মানে এত সুন্দর রাস্তাটা, ভীষণ
ভালো লাগছিল যে পাইন বনের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তার দুধারে যেভাবে সবাই পিকনিক করে আবর্জনা করে রাখছে, তো সেটা দেখে খুব খারাপ লাগলো। আমাদের একদিনে পাত্রার ভ্রমণ এখানেই শেষ হলো। এবারে বাড়ি ফেরার পালা। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার